বলবেন আপনারা, শুনব এবং শোনাব আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার, একিবি টকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বরাবরই একিবি টক অনুষ্ঠানে বিশেষ কোনো বিষয়বস্তু কিংবা কারোর কথা, কোনো বিশিষ্টজনদের জীবনী, এরকম যা উল্লেখযোগ্য, যা আলোকিত, সেই সব বিষয় নিয়ে এবং সেই সব ব্যক্তিত্বদের নিয়ে আমরা কথা বলে থাকি। আজও এমনই একটি বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের যে বিষয়টা, এটি আপনারা জেনে খুব খুশি হবেন যে আমরা এমন একটা বিষয় একিবি টকে আজকে আলোচনায় রেখেছি। আমরা আজকে কৈলাস পর্বত নিয়ে কথা বলব। আপনারা জানেন বরাবরই কৈলাস পর্বত একটি রহস্যময় পর্বত। তার থেকেও বড় কথা, হিন্দু শাস্ত্রে দেবাদিদেব মহাদেবের আলয়, যেটা শক্তি আলয় আমরা বলে থাকি। তো আমরা দুটো বিষয়ই আপনাদের সামনে কথা বলবো এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ স্টুডিওতে যিনি উপস্থিত আছেন, তিনি পেশায় ছিলেন ব্যাংক আধিকারিক, অবসরপ্রাপ্ত ব্যাংক আধিকারিক। তিনি আধ্যাত্মিকতায় বিশ্বাসী একজন মানুষ। তার শখ, নেশা বা স্বপ্ন হচ্ছে সারা ভারতের, সারা গোটা পৃথিবীর যে তীর্থস্থান বা ঈশ্বর কেন্দ্রিক যা যা আছে সেটা এক জীবনে উনি দেখার চেষ্টা করবেন এবং এটার অনুভবে থাকতে ভালোবাসেন। তিনি প্রসেনজিৎ চক্রবর্তী, তিনি আজকে আমাদের স্টুডিওতে আছেন। আপনাকে একিবি টক অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নমস্কার। নমস্কার। আমরা আজকে যে বিষয়টা বললাম যে কৈলাস পর্বত, কথাটা আমি কৈলাস পর্বত বলে ব্যবহার করলাম। আপনার কাছে আমরা ভালো করেই জানি কৈলাস একটি পর্বত নয়। তো আপনি তো সারা ভারতবর্ষের প্রচুর তীর্থস্থানে গেছেন, সেরকমভাবে আপনি অনুভব করেছেন, খুব কাছ থেকে প্রত্যেকটি তীর্থস্থানকে আপনি নিজের মতো করে বুঝতে চেষ্টা করেছেন, তার উপরে পড়াশোনা করেছেন, আমরা যতটুকু জানি। আপনার এই প্রথমেই যেটা জানতে চাইব যে এই যে গোটা যে তীর্থস্থান সারা ভারতবর্ষের, এই সকল তীর্থস্থান এবং আপনি রিসেন্টলি যেখানে গিয়েছিলেন কৈলাস পর্বতমালায় দেবাদিদেব মহাদেবের যে আলয়, সেখানে যে গেছেন, তাতে আপনার অনুভবটা কি ছিল? দেখুন, প্রথমেই বলে রাখি যে আপনি খুব কারেক্টলি যে কথাগুলো বলেছেন যে সারা ভারতবর্ষের তীর্থস্থান, হ্যাঁ, আমি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন আমার হয়ে গেছে। তার সঙ্গে আমাদের যে 51টি সতীপীঠ আছে, তার মধ্যে ভারতবর্ষের অনেকগুলো সতীপীঠ আমি দেখেছি। এক্সাক্ট কাউন্ট আমি করতে পারছি না এই মুহূর্তে, দেখেছি, সবই ঠিক আছে। কিন্তু আমাকে যদি বলতে বলেন যে কৈলাসের স্থানটা ঠিক কোথায়, সবচাইতে ওপরে আমি কৈলাসকে রেখে তারপর আমি ধীরে ধীরে নিচের দিকে নামবো। এবং সেখানে নিচের দিকে নামতে গিয়ে ওই 1, 2, 3 করে ক্রমান্বয়ে কোনো নাম্বার দেওয়াটা আমার পক্ষে খুব মুশকিল। কিন্তু ওই 1 নম্বর স্থানটা কিন্তু কৈলাসের। কৈলাস একটা অনুভূতির নাম। কৈলাস আমরা ছোটোবেলা থেকেই সবাই শুনে এসেছি, জেনে এসেছি যে কৈলাসে দেবাদিদেব থাকেন। তো দেবাদিদেব থাকেন সেটা আমরা শুনে এসেছি, কিন্তু তার মানে এই নয় যে আপনি গেলে পরেই দেবাদিদেবের দর্শন ওখানে হয়ে যাবে, সেরকম কোনো কিছুই নয়। সবটা একটা অনুভূতির ব্যাপার। আর সেই অনুভূতিটা কী, সেটা জানতে গেলে ওই টক শো বা বই পড়া নয়, শুধু এই দুটো নয়, তার সঙ্গে আপনাকে যেতে হবে। তো আপনার শুনলে ভালো লাগবে যে 2020 সালের করোনা পিরিয়ডের আগে, তার আগে একটা ছোট্ট কথা বলে রাখি। কৈলাস কিন্তু 5টা কৈলাস আছে। আচ্ছা। 5টার মধ্যে 4টে হচ্ছে আমাদের ভারতবর্ষে, একটা হচ্ছে চীন দেশে, চীনের তিব্বত অটোনমাস রিজিয়ন, টার যেটাকে বলে, ওখানে মূল কৈলাস আছে। তার বাইরে 4টে কৈলাসের মধ্যে একটা হচ্ছে আদি কৈলাস, যেটাতে আমরা এবার গেছিলাম। তো আদি কৈলাসটা হচ্ছে উত্তরাখণ্ডে, আর বাকিগুলো হচ্ছে গিয়ে আমাদের হিমাচল প্রদেশে। তো কথা হচ্ছে যে সব মূল কৈলাস যেটা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ওই টার, যেটা তিব্বতে। তো সেখানে যেতে গেলে কিন্তু আপনাকে, যেহেতু এটা চীন দেশে, আমাদের অনেকের ধারণা আছে যে এটা ভারতবর্ষে না, এটা ভারতবর্ষে নয়। এবং বিভিন্ন রাজনৈতিক কারণে সেটা আগে ছিল কোনো এক সময় আমাদের কাছে, এটা বিভিন্ন রাজনৈতিক কারণে এটা এখন আমাদের কাছে নেই। তো আমাদেরকে যেতে গেলে কিন্তু সবটাই নির্ভর করতে হয় চীন সরকারের উপরে। আপনারা জেনে খুশি হবেন 2019 সালের পর থেকে 5 বছর, দীর্ঘ 5 বছর ধরে কিন্তু কৈলাস যাত্রা বন্ধ ছিল শুধু ভারতবাসীদের জন্য। ভারতবাসীদেরকে চীন সরকার ভিসা দিতেন না। এবং তারপর গত বছর থেকে 2025 সাল থেকে
সেই যাত্রা আবার শুরু হয়েছে, চীন সরকার থেকে আবার ভিসা দেওয়া শুরু হয়েছে। তো এটা একটা খুব ভালো দিক, কিন্তু গত বছরেও লোকের সংখ্যা যারা যেতে পেরেছেন সেটা খুব কম ছিল। তো আমরা দুদিক থেকে যাওয়া যায়, মূলত দুটো রাস্তা আছে। তার আগে একটা কথা বলে রাখি, কৈলাস যাওয়ার যে পথগুলো আছে, যে উপায়গুলো আছে, তার মধ্যে দুটো জিনিসের কথা মূলত। একটা হচ্ছে গিয়ে ভারত সরকারের মাধ্যমে যাওয়া যায়। ভারত সরকারের যে লিপুলেখ পাস আছে একটা, ওই লিপুলেখ পাস দিয়ে চীনে ঢুকতে হয় উত্তরাখণ্ড দিয়ে। আরেকটা রুট আছে, সেটা হচ্ছে নাথুলা পাস দিয়ে। তো এই দুটো রুট দিয়ে মূলত ভারত সরকারের মাধ্যমে যাওয়া যায়। এখন ভারত সরকারের মাধ্যমে যেতে গেলে যে আপনি চাইলেই যেতে পারবেন, ব্যাপারটা সেরকম নয়। ওনারা ওয়েবসাইটে ওনারা ওপেন করে দেবেন, পোর্টাল ওপেন করবেন, সেখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর একটা লটারি হয়, শেষ ডেটটা পেরিয়ে যাওয়ার পরে একটা লটারি হয়। ওখানে মিনিস্ট্রি। লটারিটা কিসের ভিত্তিতে হয়? যারা অ্যাপ্লাই করবেন তার থেকে প্রথমত একটা জিনিস, বাছাই পর্বটা ওই সম্পূর্ণভাবে লটারির মাধ্যমে, সম্পূর্ণটাই লটারির মাধ্যমে। ওখানে কার নাম আসবে কার নাম আসবে এটা দেব হয়তো বা বলতে পারবেন, এর বাইরে কেউ। এটা কি সরকারিভাবেই হয়? এটা সম্পূর্ণ সরকারিভাবে। এবং ওখানে সেন্ট্রাল মিনিস্টারও থাকেন লটারি যখন হয়। এগুলো আমি জানতাম না আগে, এবং আমার খুব ভালো লেগেছে আজকে একেবি টিভি যে প্রোগ্রামটা আয়োজন করেছেন। কারণ আমি কৈলাস যাওয়ার আগে যেগুলো আমাকে ফেস করতে হয়েছে, যে সম্পূর্ণ একটা অন্ধকারে আমি হাতড়েছি, কোনো রকম ইনফরমেশান আমার কাছে ছিল না। তো সেই জন্য আজকে যদি কিছু কথা জানার পর যদি লোকে আগ্রহান্বিত হয় যাওয়ার জন্য, সেটা খুব ভালো উদ্যোগ একেবি টিভির পক্ষে। সেজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। তো যেটা বলছিলাম, যে লটারিতে পেতে গেলে ওনারা যে জিনিসগুলো দেখেন, সেটা হচ্ছে গিয়ে একবার যারা গেছেন তাদেরকে লটারিতে ওরা সেকেন্ড প্রেফারেন্সে রাখেন, আর যারা কখনোই জানেন তাদেরকে ফার্স্ট প্রেফারেন্স রাখেন। এবং সেই ক্ষেত্রে ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে গেলে গত বছর পর্যন্ত যেটা সিস্টেম ছিল, একসঙ্গে দুজনের বেশি অ্যাপ্লাই করা যায় না। সেটা স্বামী স্ত্রী হতে পারে, যে কেউ হতে পারে, কিন্তু ওই একসঙ্গে দুজন। এই অ্যাপ্লিকেশন করতে গেলে ডকুমেন্টেশনটা কি থাকে? আপনার ওই মূলত আধার কার্ডটার উপরে তারা জোর দেন, প্লাস পাসপোর্ট আপনাকে থাকতেই হবে, পাসপোর্ট নম্বরগুলো দিতে লাগে। এখানে হেলথের কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয় না? তাৎক্ষণিকভাবে নেই, কারণ কেন নেই সেটাও আমি বলে দিচ্ছি। আপনি লটারিতে সিলেকশন পেয়েছেন মানেই আপনি যেতে পারবেন, তার কোনো গ্যারান্টি নেই। আচ্ছা। কারণ ওখানে পৌঁছানোর পরে দিল্লিতে DHLI, দিল্লি হার্ট অ্যান্ড লাংস ইনস্টিটিউট, ওখানে আপনার সারা দিন ব্যাপী আপনার মেডিকেল টেস্ট হবে, পরীক্ষা, সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা হবে। তো ওই পরীক্ষা নিরীক্ষায় আপনার রেজাল্টগুলো যেগুলো থাকবে সেগুলো ওরা পাঠিয়ে দেবে আবার ITBPর কাছে। ITBP ইন্ডিয়ান তিব্বত বর্ডার পুলিশ, ওদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। ওখানে ডাক্তারবাবুরা থাকেন, হাসপাতালটা ওখানে আপনাকে পরদিন যেতে হবে। ওখানে ডাক্তারবাবুরা রিপোর্ট নিয়ে আপনার সঙ্গে কাউন্সেলিং করবেন, করে আপনার অবস্থানটা ঠিক কোথায় আছে সেটা ওনারা দেখবেন। এবং সেখান থেকে কিন্তু অনেকে বাতিল হয়ে যায়, কারণ বলতে দ্বিধা নেই, প্রচণ্ড টাফ জার্নি, খুবই টাফ জার্নি। তবে টাফনেস যতটুকু দরকার ফিজিক্যালি, সেটা তো অবশ্যই লাগবে, তার সঙ্গে মেন্টাল টাফনেসটাও একটা বিরাট ব্যাপার ওই জায়গাটাতে, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তো ওই সেখানে যাওয়ার পরে আমি ছোট্ট একটা জিনিস আমি একটু জানতে চাইছি, যে ধরুন কারো হৃদরোগের সমস্যা আছে, হৃদরোগের সমস্যা থাকলে জেনারেলি ওনারা নেন না, কারণ ওখানে অক্সিজেনটা খুব কম থাকে। আচ্ছা। অক্সিজেন এত কম থাকে যে শ্বাসকষ্ট, সাধারণ মানুষেরই শ্বাসকষ্ট হয়। আর শ্বাসকষ্টটাও কীরকম, শ্বাসকষ্ট যে আপনি শ্বাস প্রশ্বাস নিতে আপনার অসুবিধা হয়, সেটার চাইতেও বড় কথা হচ্ছে যে আপনি কোনো পরিশ্রমের কাজ করতে পারবেন। একটা সিঁড়ি যদি আমরা, একটা সিঁড়ি উঠলে যতটুকু পরিশ্রম হয়, ঠিক ওই একটা সিঁড়ি উঠতেই আপনি হাঁপিয়ে যাবেন। তো সেই জায়গাটাতে হার্টের সমস্যা থাকলে পরে ওরা নেবে না। আপনার যদি হাই ব্লাড সুগার থাকে, হাই ব্লাড প্রেশার থাকে, তাহলে নর্মালি ওনারা নেন না। আমরা যতটুকু জানতে পেরেছি গুগল সার্চ করে, যে প্রায় 6656 মিটার উচ্চতায় রয়েছে কৈলাস পর্বত। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু তার চাইতেও বেশি উচ্চতায় সবচেয়ে অবাক করা জিনিস যেগুলো, দেখুন ছোট্ট একটা কথা আমি বলি, এটা আমার ব্যক্তিগত জীবন অভিজ্ঞতা থেকে বলছি। বিজ্ঞান যেখানে শেষ হয়, ওখান থেকে না আধ্যাত্মিকতা শুরু হয়। ঠিক, একদম। এবং সেখান থেকে যদি আপনি দেখেন যে এই 6656 মিটার যেটা আপনি বললেন, তার চাইতে বেশি উচ্চতা যেগুলো আছে, সেই পাহাড়গুলোকে কিন্তু মানুষ ডিঙোতে পেরেছে, কিন্তু কৈলাসে কিন্তু আজ পর্যন্ত কেউ উঠতে পারেনি। ঠিক। এবং এখন কিন্তু সেটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, চীন সরকার থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। তার আগেও আপনারা গুগল ঘাটলে বহুবার পাবেন যে বহু কিছু, ওটাতে ওঠাটা সম্ভব নয়, না সম্ভব নয়। একটা অদ্ভুত একটা অলৌকিকতা বলুন, বা একটা বিজ্ঞানের বাইরে কিছু একটা আছে, যেখানে এখানে কাউকে উঠতে দেয় না। একটা পিরামিড আকৃতির, হ্যাঁ, পাহাড়, পিরামিড আকৃতির শেপ। আবার আমি একদম সামনে থেকে যেহেতু দেখে এসেছি, ওখানে
একদম ডগায় একটা সাপের মতো আকৃতির একটা আছে, আচ্ছা, একদম সামনেটা একটা সাপের মতো, যেটা আমাদের দেবাদিদেবের এটা গলায় কি থাকে। আদি কৈলাস বলছেন? না, আদি কৈলাস আলাদা, আচ্ছা, আর আমি যেটা বলছি এটার কৈলাস আলাদা। দূরত্বটা কতটা, এই যে আদি কৈলাস আর মূল যেটাকে? আদি কৈলাস তো ইন্ডিয়াতে, আচ্ছা, প্রায় 150 কিলোমিটার হবে ওখান থেকে। দুটোর মধ্যে হ্যাঁ, 150 কিলোমিটার। প্রায় আমি আন্দাজেই বলছি, আচ্ছা, আচ্ছা, হয়তো ভুলও হতে পারে আমার, কিন্তু আদি কৈলাসটা ইন্ডিয়াতে, ইন্ডিয়া থেকে ওখানে গুঞ্জি, নাভিডাং থেকে যেতে হয় আদি কৈলাসটাতে। ওটা কিন্তু ইন্ডিয়ার গভর্নমেন্টের মাধ্যমে ট্যুর প্রোগ্রাম হয়। আচ্ছা, কিন্তু ওইখানে যে মানে কৈলাসে যেটা অরিজিনাল যে কৈলাস, সেটাতে যেতে গেলে কিন্তু সবটাই চীন গভর্নমেন্টের উপর আমার নির্ভর করতে হয়। এটাকে তো বিশ্বের কেন্দ্র মানে অক্ষদণ্ড বলা হয়। একদম 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 ঠিক, একদম মানে কেন্দ্রবিন্দু যেটাকে বলা হয় সেটা। তো যেটা বলছিলাম যে শারীরিক সক্ষমতার জন্য আপনার যে টেস্টগুলো হবে, সেখানে কিন্তু ভারত সরকারের মানদণ্ড দেওয়া আছে, আচ্ছা, কোন জিনিসটা আপনার কোথায় থাকলে আপনি যেতে পারবেন। আচ্ছা, যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, যাদের ব্লাড সুগার আছে, সেই ব্লাড সুগারে HbA1c মানে গত 3 মাসের যে অ্যাভারেজ, সেটা ওনারা বলেন 8.23 এরকম থাকলে পরে এইটুকু পর্যন্ত ওনারা অ্যালাউ করেন। আচ্ছা, তো এর বেশি হলে পরে ওনারা নিতে চান না। আর গত বছরে কিন্তু প্রচুর লোক এমনিতে বাতিল হয়েছে। তবে সবচেয়ে দুঃখের যেটা হয়, এটা আমি কাউকে ডিসকারেজ করার জন্য বলছি না, সব কিছু সিলেকশন পেলাম, মেডিকেল টেস্ট অ্যালাউ হলো, সব কিছু হলো, কিন্তু তারপর এই বছরে যেমন আমাদের ব্যাচটাতেই হয়েছে, চীনে ঢোকার পরে লিপুলেক দিয়ে চীনে যখন আমরা ঢুকলাম, তখনই কিন্তু একটা ছেলে, খুব অল্প বয়সের ছেলে, 27-28 বছর বয়স, অক্সিজেন শরীরে ঘাটতি, আমাদের নর্মালি করোনার কল্যাণে আমরা সবাই জেনে গেছি অক্সিজেন লেভেল শরীরে কীরকম থাকার কথা, 99, 99.5, 100 এরকম থাকে। তো সেই ছেলেটা 62-তে চলে এসেছিলো। এবং লিপুলেক পাস যেটা, এটা কিন্তু ভয়ানক রকমের দুর্গম। তবে সেই দুর্গমতা আজকের দিনে তাকিয়ে দেখলে সেটাকে আর দুর্গম মনে হয় না। প্রচণ্ড খাড়াই, প্রায় 17,500 ফুট ওপরে উঠতে হয়। ঘোড়া দিয়েও আপনি যেতে পারেন, হেঁটেও যেতে পারেন। এবার ওইখানে টপে পৌঁছলেন মানে ওই টপটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড। আচ্ছা, ইন্ডিয়া এবং চায়না বর্ডার, ওখানের মধ্যে চায়নার লোকজন এসে থাকে। ওইখান থেকে আমাদেরকে আবার নিচের দিকে নামতে হয়। একদম টপে উঠলাম ইন্ডিয়া দিয়ে, এইবার নিচের দিকে নামতে হবে। নিচের দিকে নামলেই চীন গভর্নমেন্টের লোকেরা থাকবেন ওখানে, তাঁবু গেড়ে বসে থাকেন, সব পাসপোর্ট টাসপোর্ট ভেরিফিকেশন করে, ওখান থেকে ওনারা নিয়ে যান ইমিগ্রেশন সেন্টারে। তো মূলত যেগুলো আমাদের দেখার দরকার, সেগুলো ওনার যে টেস্টগুলো করেন, সেখানে আসছে প্রথম কথা PFT, পালমোনারি ফাংশন টেস্ট, একটা ফু দিতে হয় সেটা। তো সেখানে একটু বললে তো, যারা বাড়িতে যদি শঙ্খ ফু দেন বা ওই যে শিঙা যেটা, ওগুলো ফু দিলে না হার্টের এক্সারসাইজটা হয়, তো সেজন্য ওদের জন্য একটু সুবিধা হয়। কারণ আমার ক্ষেত্রে আমি রেগুলার যেহেতু এগুলো করি, সেগুলো আমি না জেনেই করতাম। তো আমার 8 সেকেন্ডের মধ্যে আমি উতরে গেছি ওই টেস্টে। আর আমি দেখেছি আমার সঙ্গে অনেককেই কিন্তু ওই টেস্ট উতরাতে পারেনি, সেজন্য আলাদা করে টেস্ট করতে হয়েছে। PFT-তে তো আপনার যারা চেইন স্মোকার, তাদের তো খুব অসুবিধা হয়, প্রচণ্ডভাবে অসুবিধা, মানে আমি বলবো ওরা পাসই করতে পারবে না হয়তো বা, সেজন্য স্মোকারদের এই ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। তাছাড়া আছে TMT, এই দুটো টেস্টই মেইন। TMT-টাতে ট্রেডমিল টেস্ট হয়, প্রায় 10 মিনিটের মতো, ওটার মধ্যে বিভিন্নভাবে ওরা টেস্ট করে, এবং টেস্টের যে রিপোর্টগুলো বেরোলো সেটা দেখে পরদিন ওনারা ডিসিশন নেন। তাছাড়া ব্লাড সুগার থেকে শুরু করে সমস্ত একদম ডিটেলড, একদম সেটা আমাদের পয়সায় কিনতে হয়, সেটা কিন্তু আলাদা করে পয়সা দিতে লাগে আমাদের। যতটুকু মনে পড়ে 5,500 টাকা। টেস্টটা কোথায় হয়? ওই DHL দিল্লি। যখন লটারিটা হয়ে গেল, এই লটারিটা হওয়ার পর এই টেস্টের একটা ডেট ঠিক হয়, তাই তো? না, লটারি হওয়ার পর আমরা দিল্লি চলে যাব। আচ্ছা, অন দ্য অ্যাজাম্পশন দ্যাট উই আর গোয়িং। ওকে, আমরা ধরে নিলাম যে আমরা যাচ্ছি, এবার দিল্লি আমরা চলে গেলাম। দিল্লি যাওয়ার পর ওখানে কৈলাস মানসরোবর ভবন একটা আছে, ওখানে শুধু এই পারপাসে বানানো হয়েছে, উত্তরপ্রদেশ সরকার থেকে মাননীয় যোগীজি এটা করেছেন। এবং ওইখানে 4 দিন থাকতে হয়, টোটাল 4 দিন থাকতে হয়। বিভিন্ন ফর্মালিটিজ আছে ওখানে, 4 দিন থাকতে হয়। এটার খরচটাও কি পর্যটকরাই বহন করেন? না, এটা সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ উত্তরপ্রদেশ সরকার থেকে এটা বহন করেন। আচ্ছা। আর প্রথম দিন যাওয়ার পর থেকে টেস্ট পর্যন্ত দ্বিতীয় দিনে টেস্টগুলো শুরু হয়। থাকা, খাওয়া দাওয়া সব ফ্রি, সব টোটালি ফ্রি। একটা ঘরে 4 জন করে থাকবেন, এবং মানে সাংঘাতিকই ভালো ব্যবস্থা, মানে কোথাও কোনো রকম অভিযোগ করার কোনো সুযোগ নেই। এমনকি ঘরের কোনো তালার ব্যবস্থা নেই, কিন্তু একটা করে লকার সবার জন্য বরাদ্দ থাকে। তো যাই হোক, খুব ভালো ব্যবস্থা। তো ওখান থেকে যে আমরা দিল্লি যাব, আমরা থাকি গাজিয়াবাদে আছে, গাজিয়াবাদে কৈলাস মানসরোবর ভবন। ওখান থেকে দিল্লির দূরত্ব প্রায় 1 ঘন্টার উপর লাগে। ওই বাসটা নিয়ে যাওয়া আনা ওগুলো সব ফ্রি। আচ্ছা, ওগুলো সব কিছু ওনারা, এখন এটাও হতে পারে যে আমরা যে পয়সা দিচ্ছি টোটাল টাকাটা, ওটার থেকে ওনারা অ্যাডজাস্ট করতে হতে পারে, সেটা আমরা আর এক্সট্রা কিছু দিচ্ছি না। এবার পরদিন সকালটা কিন্তু পুরোটা কাটবে মেডিকেল টেস্টে। আচ্ছা। এবং
মেডিকেল টেস্টের পরে ধরুন 4টে নাগাদ, বিকেল 4টে নাগাদ শেষ হলো। শেষ হওয়ার পরে ওনারা হাই অ্যালটিটিউডে কী কী সিকনেস হয় এবং তার প্রতিকার কী কী সেটা নিয়ে একটা ক্লাস আমাদেরকে করিয়েছেন ওটা। তো ওটা প্রায় এবং ওখানে যদি কারোর হঠাৎ করে স্ট্রোক হয়ে গেল, হার্ট অ্যাটাক হয়ে গেল, তখন ডাক্তার তো তখন সবসময় আমাদের সঙ্গে যেমন ডাক্তারবাবু গেছিলেন, তো সেরকম সবার সঙ্গে ডাক্তারবাবু থাকেন না, তখন নিজেরা যারা আমরা যাচ্ছি ওনাদেরকেও শিখিয়ে দেওয়া হয় কীভাবে এগুলো ট্রিটমেন্ট করতে লাগবে তাৎক্ষণিকভাবে। কারণ দুর্গম এলাকা, চাইলেও অ্যাম্বুলেন্সও পাবেন না, কিছুই পাবেন না, তো সেখানে এগুলো আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। তো এগুলোর পরে আমরা তো আবার ফিরে এলাম, সেদিন চলে গেল। তার পরদিন সকালবেলাটা যেটা হয়, আমাদেরকে হাসপাতালে যেতে হয় দুরু বক্ষে, কারণ কার নাম আসবে কার নাম আসবে না, সেই ছোটোবেলায় যখন আমাদের পরীক্ষার রিপোর্ট নিতে ছোটোবেলায় পরীক্ষার রেজাল্ট যেরকম বেরোতো, সেই দুরু বক্ষেই আমরা যাই। যাওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ থাকে ওখানের মধ্যে। আইটিবিপির জওয়ানরা সারাক্ষণ আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন। তো ওইখানে একটা বড় রুমে সবার সঙ্গে সবার পরিচয় হয় এবং কতগুলো এনজিও আছে ওখানে, এনজিও না শুধু, প্রাইভেট লেভেলেও কিন্তু অনেকে এসে আমাদের কৈলাস যাত্রীদেরকে বিভিন্ন জিনিস, আমাদের সরঞ্জাম আমাদেরকে উপহার দিয়ে যান, যা যা ওখানে লাগতে পারে। আচ্ছা, অনেক জিনিসপত্র আমাদেরকে দেন, যেগুলো মানে আমরা এখান থেকে যদি না নিয়ে যাই তাহলে ভালো, কিন্তু আমি জানি না ওখানে গেলে কে কী দেবে। তো যাই হোক, ওগুলো হওয়ার পরে এবার আসল কাজ শুরু হলো। ডাক্তারবাবুরা ডাকবেন একজন করে, 1-to-1 কনভারসেশন হবে, কোনো ডিজিজ কারোর আছে কিনা, আগে কোথাও হাই অ্যালটিটিউডের জায়গায় গেছেন কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা, সব কিছু দেখে এরপর ওনারা রায় দিলেন যে ইউ আর এলিজিবল অর নট এলিজিবল। আচ্ছা, তবে ওনারা কিন্তু খুব কোঅপারেটিভ। যদি কারোর দেখা যায় যে সামান্যভাবে ওনারা অ্যাডজাস্ট করলে একটা লোক যেতে পারছে, তাহলে ওষুধপত্র ওনারা সঙ্গে সঙ্গে ওখান থেকে দিয়ে দেন। তো দিয়ে বলে দেন যে আপনি এগুলো নিয়ম করে খাবেন, আর আশা করি কোনো অসুবিধা হবে না। তো নর্মালি তাহলে একটা লোককে দুম করে বাদ দিতে চান না। তাছাড়া ডিসিশনের বেলা ওনারা সর্বতভাবে চেষ্টা করেন যে যেন যেতে পারে একটা লোক। আমাদের সঙ্গে একটা গ্রুপে একটা লোক বাদ হয়েছিলেন, ওনার কোনোদিন কোনো টেস্ট ফেস্ট করেননি উনি, ওনার হঠাৎ করে দেখা গেলো ব্লাড সুগার এসে 450 উপরে। তারপরেও কিন্তু ওনারা বলেছেন যে দেখুন, আপনি যেতে চাইলে একটু আপনার বাড়ির সঙ্গে কথা বলুন, প্লাস আপনি কতটুকু কনফিডেন্ট এই ব্যাপারে, কারণ হঠাৎ করে ধরা পড়েছে আপনার এটা। তো তারপর যাই হোক উনি জাননি, নিজে থেকে উনি সরে গেছেন। তো সেভাবে যাই হোক, মূল কথা একটাই, বাদ দেওয়ার মানসিকতা নিয়ে ওনারা কাজ করেন না। ওনারা সবসময় চান যেন একটা লোক যেতে পারেন। এতখানি এসছেন লটারি পেয়ে, এত কিছু করে, এত কাঠখড় পুড়িয়ে এখানে আসার পরে বাদ যাওয়াটা খুবই দুঃখের। তারপরে যায় সেটা আমাদের কিছু নেগলিজেন্সও আছে, কারণ আমরা যদি ওয়েবসাইটে দেখি যে মেডিকেল লেভেলটা কোথায় থাকার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইছেন, আর আমি ঠিক কোথায় আছি, 2-3টে টেস্ট করিয়ে নিলে কিন্তু হয়ে যায় সবগুলো। ওখানে নেগলিজেন্সে করলে ওই প্রবলেমগুলো চলে আসে আর কি। তো এই যে আপনারা 4 দিন থাকলেন, 4 দিনের পর আপনারা মেডিকেল টেস্ট হলো, এবার আপনারা যেতে পারবেন না সেই বিষয়ে নিশ্চিত হলেন। এরপরের যাত্রাটা কি? 4 দিন নয়, ঠিক মেডিকেল টেস্টটা প্রথম দিন তো গেলাম, দ্বিতীয় দিনে মেডিকেল টেস্ট হলো, 3rd ডেতে রেজাল্ট বলে দিল। এবার 4th ডেতে খুব ইম্পর্ট্যান্ট একটা দিন, সেদিন হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের একদম ওই যে অফিসটা, যেটা থেকে কিছুদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধের সময় বিবৃতি দেওয়া হতো, সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অফিসটা, সেখানে আমাদেরকে নিয়ে যাওয়া হয়। সেখানে একটা কনফারেন্স রুমে বসে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের লোকজনেরা আসবেন, সেখানে আমাদের থেকে ওনাদের এক্সপেকটেশনটা কী এবং ডুজ অ্যান্ড ডোন্টস, আমরা কী করা উচিত কী করা উচিত না, সেই ব্যাপারে একটা ক্লিয়ার কাট একটা গাইডলাইন আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে ওনারা বারবার একটা কথা বলতেন যে কৈলাস যাত্রা প্রচণ্ড কঠিন যাত্রা, তার সঙ্গে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আপনাদের মানে আমরা যারা যাচ্ছি যাত্রীরা, তাদের আচরণের উপরে কিন্তু নির্ভর করবে যে আগামী দিনে এই যাত্রাটা কন্টিনিউ করবে কিনা। কারণ চীনের সঙ্গে ভারতের সম্পর্কের একটা ব্যাপার থাকে, সেখানে যদি সামান্য কিছু আন্তর্জাতিক স্তরের বিষয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদেরকে ওনারা বারবারই বলে দিয়েছেন যে কী করবেন কী করবেন না, সেই গাইডলাইনটা। তাছাড়া আমাদের আরেকটা মনে আছে, আমার আনন্দ নিম্বাডিয়া বলে এক ভদ্রলোক, ওখানে প্রায় 25 বছর কৈলাস রিজিয়নে আইটিবিপির ডিউটি করেছেন উনি, আর্মির থেকে। পুরো রিজিয়নটা ওনার একদম হাতের মুঠোয়। ওখানে কি করে হাঁটতে হবে, হাঁটার সময় শ্বাস প্রক্রিয়াটা কী থাকবে, মানসরোবরে সেই বরফের ঠান্ডা জলে কীভাবে চান করবেন, সেগুলো একটা একটা করে গাইডেন্স আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এবং যেগুলো খুব কাজে লাগে। ওইখানে গেলে ভালো করে শুনে গেলে ওখানে খুব কাজে লাগে। কারণ আমরা করি কি, দুম করে জলটা ঢেলে মাথায় ঢেলে দিই, ওটা থেকে স্ট্রোক হওয়ার ভীষণ সম্ভাবনা থাকে, অক্সিজেন থাকে না, তার সঙ্গে একদম পুরো বরফ গলা জল। তো সেই জন্য ওনারা পদ্ধতিগুলো আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন। তো খুব ফ্রুটফুল ছিল এটা। প্লাস ওই দিন টাকা পয়সা জমা টমা দেওয়ার ব্যাপারগুলো থাকে, পাসপোর্ট ভেরিফিকেশান না, শুধু পাসপোর্টগুলো ওনারা নিয়ে নেন ওনাদের কাছে, পরে আবার দিয়েও দেন। তো কাগজপত্রের ঝামেলাগুলো ওই দিন সব কিছু সেরে যায়। সারার পর দিন থেকে আসল যাত্রা শুরু হয় আমাদের।
মানে কিভাবে যাত্রা, মানে এটা কি গাড়ি না গাড়ি গাড়ি গাড়িতে? ওখান থেকে ছোট যে গাড়িগুলো আছে ওখান থেকে যাত্রা শুরু হয়। কোথা থেকে যাত্রাটা শুরু? একদম ওই কৈলাস মানসরোবর ভবন থেকেই, ওইখান থেকে মানে গাজিয়াবাদ থেকে ওখান থেকে শুরু হলো। ওখান থেকে শুরু হলো। ওকে, দেন? এবং শুরু যে হলো না সেটা সে এক অদ্ভুত ব্যাপার। সে কৈলাস যে কী একটা আবেগ সেটা না আমি এখান থেকে বসে ত্রিপুরায় বসে পশ্চিমবঙ্গে বসে আমি বোঝাতে পারবো না আপনাকে। আমি ওইটা যে মানুষের কাছে কী একটা আবেগ আমার ধারণা ছিল না, কারণ প্রথমবার যাচ্ছি। যাবো, এসে উঠে সকালবেলা উঠে রেডি হয়ে গাড়িতে উঠে যাব, নেমে দেখি বিশাল ব্যাপার, চারদিকে লোকারণ্য, পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে বিভিন্ন এনজিও এবং শুভেচ্ছা অভিনন্দন প্লাস উপহারের ঢল নামলো একটা, প্রচুর জিনিসপত্র দিচ্ছে। মানে বিষয়টা এরকম হচ্ছে যে ঈশ্বরের কাছে যাচ্ছে, আমার জন্য একটু একদম 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 প্রার্থনা একদম। এবং এইটা না আমি পুরো রাস্তায় কৈলাস যাওয়ার পথে চায়না যখন ঢুকে গেছে তখন এই আবেগ নেই, কিন্তু ইন্ডিয়া যতটুকু পর্যন্ত আছে ততটুকু পর্যন্ত আমি কৈলাস নিয়ে যে আবেগ মানুষের মধ্যে আমি দেখেছি অবর্ণনীয়। ওনারা চাইছেন একটু আমাদেরকে ছুঁতে, আমরা ভগবান দর্শন করে এসছে বা যাচ্ছি, একটু আমাদের হয়ে বলবেন। এটাই আমাদের ভারতবর্ষ, এটাই ভারত। সত্যি কথা, আমার মানে এইখানেই আমরা গর্বিত। একদম 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 আমরা ভারতবাসী, আমরা সনাতনী, আমরা হিন্দু, নিশ্চয়ই। এই তিনটে জিনিস আমি গর্ব করে বলছি। যে আবেগ আমি ওখানে দেখে এসেছি, এবং সেটা শুধু সাধারণ মানুষের মধ্যে নয়, আপামর জনসাধারণ, সেখানে আইটিবিপির যে জওয়ানরা ডিউটি করছেন ওই বর্ডারে, এই মাইনাস টেম্পারেচারের মধ্যে যারা ডিউটি করছেন, তাদের মধ্যে কৈলাস নিয়ে যে আবেগ দেখেছি সেটা চিন্তাই করা যায় না। আমাদেরকে একটু ছোঁয়ার জন্য, এবং কোনো কোনো জায়গাতে ওনারা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে রেখেছেন, এত খাওয়ার মানুষ খেতে পারে না, কিন্তু আপনাকে একটু খেতে হবে। মানে আমি শুধু একটা জিনিসই ভাবছি যে আপনারা যে ভাবলেন বা এই যে ট্যুর প্ল্যানটা করলেন, মানে এটাতেই আপনাদের মধ্যে যে মানে ঈশ্বর বাস করছে ওনারা মনে করছেন, যে আপনারা যে ভেবেছেন কৈলাস দর্শনে যাবেন, ওনারা কিন্তু আপনাদের এই ভাবনার মধ্যখান দিয়েই কিন্তু ওনারা ভাবছে যে ওনারাই যাচ্ছেন। ঠিক, একদম ঠিক। পাশাপাশি একটা ছোট্ট জিনিস আছে, আপনি কৈলাসে যাওয়ার জন্য সিলেকশন পেয়েছেন, তার কারণ হচ্ছে ভাগ্যের ব্যাপার। পাশাপাশি আপনাকে কৈলাসপতি ডেকেছেন বলেই আপনি ডেকেছে, মানে এটা মানে আপনি অলরেডি ধারণা, একদম এটা ওনাদের মধ্যে সাংঘাতিক একটা বদ্ধমূল ধারণা যে কৈলাসপতি ডেকেছেন বলেই আপনি যেতে পারছেন। এবং আমি আপনাকে আজকের দিনে বসে বলছি, যা দেখে এসেছি এটা কিন্তু খুব খাঁটি কথা। কৈলাসপতি না চাইলে আপনি কৈলাস যেতে পারবেন না, সত্যি কথা যেটা। কারণ বাচ্চারা ফিরে এসছে, অল্প বয়সে বাচ্চারা ফিরে এসছে, আমরা বয়স্করা গিয়ে, এটা কোনো ফর্মুলা নেই কে যেতে পারবে কে পারবে না। যেগুলো বললাম মেডিকেল টেস্টে সব ঠিক আছে, এগুলো বিজ্ঞানের কথা, আইনের কথা ঠিক আছে, তার বাইরেও একটা জগৎ রয়ে গেছে যেটা নাকি ব্যাখ্যা করা সম্ভব নয়, ওটা অনুভূতির ব্যাপার। এবং এই অনুভূতিটা আমি দেখেছি যেদিন আমরা দিল্লির গাজিয়াবাদ থেকে যখন কৈলাসের উদ্দেশ্যে রওনা দিলাম, সে তো কৈলাসে ঢুকতে পারে 5-6 দিন চলে যায়। আমরা 8 তারিখে রওনা দিলাম, 4 তারিখ আগরতলা থেকে গেছি, 4 অগস্ট 2025 এখান থেকে গেছি, 5, 6, 7 ওখানে কাজ ছিল, 8 অগস্ট আমরা রওনা হয়েছিলাম গাজিয়াবাদ থেকে। এবং গাজিয়াবাদ থেকেই শুরু হয়ে গেল অভ্যর্থনার ঢল। রাস্তায় জায়গা থামিয়ে আমাদেরকে অভ্যর্থনা। এবং 15ই আগস্ট কাছে এসেছিল, এবং ওই 15ই আগস্টকে কেন্দ্র করে কৈলাসের যে আমরা দলটা গেছি, রাস্তায় জাতীয় পতাকা হাতে নিয়ে লোক লাইন দিয়ে দাঁড়ানো, বিভিন্ন জায়গায় বাচ্চারা দাঁড়িয়ে আছে আমাদেরকে নিয়ে, যেখানে থেকেছে রাত্রে সেখানে ওনারা আমাদেরকে নিয়ে প্রোগ্রাম করছেন, এবং তার মধ্যে ভীষণ মাত্রায় জাতীয়তাবাদের ছোঁয়া। এই জিনিসগুলো না অবর্ণনীয়, মানে এখনও বলতে গেলে চোখে জল আসে। যে আবেগ আমি দেশ নিয়ে দেখে এসেছি, কৈলাস যাত্রীদেরকে নিয়ে দেখে এসেছি, এটা মনে হয় না আর কোথাও বোধহয় পাওয়া যায় না বোধহয় সেটা। তো এটা একটা সাংঘাতিক একটা জিনিস আমি দেখেছি। আর ওই যে ফিলিংসটা হয় হিমালয়ের মধ্যে, হিমালয়ের বুকে চারদিক শুনশান, শুধু হিমালয় আছে, তার মাঝখানে আমাদের জাতীয় পতাকাটা পথ করে উঠছে, প্রচণ্ড জোরে উঠছে, সে যে একটা অনুভূতি। আমরা দেখি যখন যুদ্ধ হয় তখন আমাদের মধ্যে একটা অনুভূতি স্বাভাবিকভাবে জাগে, বা এমনকি ভারত যখন ক্রিকেট খেলে তখনও জাগে জাতীয়তাবাদ। কিন্তু ওইটা আলাদা। ওই যে কৈলাস যাত্রীদের জন্য যে ওনারা যেটা করেন, জায়গায় অভ্যর্থনা, তার সঙ্গে জাতীয় পতাকা নিয়ে ওনাদের যে আবেগটা, এটা একটা সাংঘাতিক একটা আলাদা জিনিস। এটা ওইখানে না গেলে না কিছুতেই বোঝা যায় না। এবং সবচেয়ে ভালো লেগেছে যেগুলো, মেয়েরা এত হাই অ্যালটিটিউডে, দেখুন গুঞ্জি, নাভিডাং, এই জায়গাগুলো যেগুলো আছে, ধারচুলার পর থেকে হাইট শুরু হয়ে যায়। ওই হাইটে যত আপনি উঠতে থাকবেন তত আপনার ধীরে ধীরে শ্বাসকষ্ট কিন্তু শুরু হলো। ওই নাভিডাং, গুঞ্জি, ওই জায়গাগুলোতে কিন্তু আলাদা করে কি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা? হ্যাঁ, অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা থাকে বলতে কি, মানে আমরা যখন চীনে ঢুকেছি তখন ওখান থেকে আমাদেরকে বলে দিয়েছিল, কিনে নিয়েছে ওগুলো। ইউয়ান বলে ওদের, 25 ইউয়ান করে এক একটা। এবং কথা ছিল যে আমরা ফিরে, যদি না লাগে তাহলে ফেরত দিয়ে দেবো, এবং আমরা ফেরত দিয়েও দিয়েছি। কারণ ডাক্তারবাবুদের গাইডলাইন ছিল আপনি নিয়ে যান ঠিক আছে, কিন্তু যদি অক্সিজেন লেভেলটা 70 নিচে আপনার না নামে তাহলে এটা ইউজ করবেন না।
আর যতই আপনি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যান একটা থেকে বোধহয় 160 বা কতবার টানা যায়, তো তার মানে কি আপনার সিলিন্ডার তো শেষ হয়ে যাবে একটা সময়, না? তো সেজন্য নিজের প্রিপারেশনটা থাকে। তো এই 8 তারিখ যেখান থেকে আপনারা গাড়ি দিয়ে যাত্রা করলেন, এবার মূল জায়গায় পৌঁছানোর আগ অব্দি মানে কোন সময় গাড়ি থেকে নামলেন, মানে গাড়িটা ছেড়ে দিতে হলো কোন সময় থেকে? গাড়ি আমাদেরকে ধারচুলা যাওয়ার পর গাড়ি ছাড়তে হয়নি, বড় গাড়ি যেটা নিয়ে গেছিলাম সেটা ছাড়তে হলো, টেম্পো ট্রাভেলার যেগুলো, ওটাতে আমরা কতক্ষণ চলার পরে মোটামুটি? ওটা না 3 দিন পর আমরা ছেড়েছি। মানে 8 তারিখ যেটা করলেন সেটা মোটামুটি 11? হ্যাঁ 11 তারিখ নাগাদ যতটুকু মনে পড়ছে আমার। ওখানে গিয়ে ধারচুলা যাওয়ার পর ছোট জিপ চলে এসছে, আচ্ছা, ওইটা শেষ। এবং রাস্তায় কিন্তু ভয়ানক হাইটে উঠে গেছেন তখন? হ্যাঁ, ধারচুলা তাও সাংঘাতিক হাইট না, ওটা বেয়ারেবল হাইট। তারপর থেকে আসলে হাইটটা শুরু হয়, ওই 14,000-15,000 ফুট থেকে শুরু হয়ে যায়। এইবার রাস্তায় কিন্তু আমরা ধসের সম্মুখীন হয়েছে, ভয়ানক ধস। রাস্তাঘাট বলতে কিছু নেই। তো আমাদের কাছে খবর ছিল যে অ্যাডমিনিস্ট্রেশন কাজ করছে, তো আমরা শ্যামলাতাল বলে একটা জায়গা আছে, ঘুরে টুরে ওখানে গেলাম। যাওয়ার পর তো দেখি ভয়ানক দৃশ্য, এবং সত্যি আমি ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট না করে পারছি না। আইটিবিপির জওয়ানরা এবং ওখানকার যে লোকজনরা যারা থাকে এনডিআরএফ, ওনারা মিলে যে জায়গায় দাঁড়িয়ে ওনাদের জীবনের ঝুঁকি নিয়ে ওপর থেকে যখন খুশি নামছে রাস্তা নিয়ে একদম অনেক নিচে চলে যায়, কিচ্ছু করার নেই ওখানটাতে। সেই জায়গাগুলোতে দাঁড়িয়ে আমাদের গাড়িটা এদিকে ছিল, আমরা নামলাম, আইটিবিপির জওয়ানরা আমাদের মালপত্রগুলো নিয়ে নিল কাঁধে করে, আর আমাদেরকে ধরে ধরে ওই এনডিআরএফের জওয়ানরা আমাদেরকে ধরে ধরে পার করিয়ে দিল জায়গাটা। ভয়ানক জায়গা, একটু পায়ে দেখছে হলে কত হাজার ফিট তলায় চলে যাব। তো কিন্তু একটা জিনিস বলি, ওখানকার অ্যাডমিনিস্ট্রেশন এত তৎপর, ডিএম সাহেব নিজে পুরো ঘটনার জন্য ওখানে একটা কন্ট্রোল রুম বসিয়েছেন। ওখানে আমাদের এখানে রেস্কিউ করার জন্য এসডিএম স্যার নিজে এসেছিলেন, পুলিশ পুরো বাহিনী এখানে নিজে এসেছেন, এবং আমাদের যে বড় গাড়িগুলো যেতে পারবে না ওখান দিয়ে, সেজন্য মুহূর্তের মধ্যে কিন্তু অনেকগুলো জিপ ওনারা একত্রিত করে এই পার থেকে ও পারে নিয়ে গিয়ে ওখানে আবার জিপে বসিয়ে দিয়েছেন। কখনো থানাবাবুদের গাড়িতেও আমরা গেছি, এবং ওই জার্নিটা যতটুকু আটকে গেল, আমাদের প্রত্যেকদিন কোথায় থাকবো আমাদের রুটিন করা ছিল, ওটাতে যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার সেজন্য ওনারা খুব তৎপর ছিলেন। একটু এক্সট্রা জার্নি করেছি, কিন্তু রাত্রের মধ্যে আমরা মোটামুটিভাবে সেফ জায়গায় পৌঁছে গেছি। তো ওই যে ব্যাপারগুলো ওনাদের মধ্যে দেখেছি, নিজেদের জীবনটাকে বাজি রেখেও কৈলাস যাত্রীদেরকে পার করতে হবে। নর্মালি কি হয়, নর্মালি একটা ধস পড়েছে, ঠিক আছে হবে, 2-3 দিন 4 দিন বন্ধ থাকবে রাস্তা, বা অল্টারনেটিভ রাস্তা বের করবো ওখান দিয়ে, কিন্তু কৈলাস যাত্রী, সেই জন্য ওনাদেরকে তাৎক্ষণিকভাবে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে পার করতে হয়েছে। এই জিনিসটা আমার সাংঘাতিক ভালো লেগেছে। এবং ওইটা শুধু খালি ওই যে মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ঢোকা, সেটাও কৈলাস যাত্রী না হলে পারতাম না। আর এই যে ধস নামলো, সেটাও কিন্তু আমি কৈলাস যাত্রী না হলে এইভাবে আমাদেরকে নিত না, পুরো থাকতো। প্রাইভেটে গেলে যেটা হয়, প্রাইভেটে কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায় না, যেটা সরকারি মাধ্যমে গেলে পরে যেটা পাওয়া যায়। তো যাই হোক, তো আমরা ওখান থেকে তো পেরিয়ে গেলাম। এবার যেদিন আমরা নাভিডাং গেলাম, নাভিডাং যাওয়ার পরে, এটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল না, ওখানে গিয়ে প্ল্যান হলো আমরা সবাই মিলে একটা 4,000 টাকা করে দিয়ে, এটা এক্সট্রা দিয়ে একটা কন্টিনজেন্সি একটা ফান্ড তৈরি করেছি। আচ্ছা, তখন ওখানে সবাই মিলে ডিসিশন হলো যে আদি কৈলাস খুব কাছাকাছি। প্র্যাকটিক্যাল আমি এটা পড়াশোনা করে যাইনি, তো আদি কৈলাসে যেতে হবে। আদি কৈলাস তখনই প্রথম শুনলাম। তো যাই হোক, আদি কৈলাস গেলাম, গিয়ে আমি সবাইকে বলি একটু এগুলো কিন্তু আমরা ইচ্ছে করলে যেতে পারি। এগুলো আদি কৈলাস থেকে শুরু করে যে 4টে কৈলাস ইন্ডিয়াতে আছে ওগুলো যাওয়া যায়, কিন্তু দুর্গমতা কিন্তু প্রচণ্ড। আদি কৈলাসটা ততটা দুর্গমতা নেই, বাকিগুলোতে ভয়ানক হাইটে উঠতে হয়, প্রচুর হাইটে, মণি মহেশ থেকে শুরু করে, তারপরে আমি ভুলে গেছি সবগুলো, যাই হোক অনেক হাইটে উঠতে হয় এগুলো। এইবার যখন নাকি আদি কৈলাস গেলাম, ওইখানে আমরা একদিন ছিলাম। এবার দেখুন, একটা জিনিস বেসিক, একটা জিনিসে সবাই একটা যেটা জানতে চায়, যে যদি সরকারের মাধ্যমে আমরা যাই তাহলে পরে 24 দিন লাগে, নাথুলা দিয়ে গেলে 23 দিন, আর আমরা লিপুলেক দিয়ে গেছি না, টোটাল ট্যুরটা। আচ্ছা, টোটাল ট্যুরটা। এইবার যদি আমরা প্রাইভেটে যাই তাহলে কিন্তু এতদিন লাগে না, 13-14 দিনে হয়ে যায়। তো সেটা কেন? সবচেয়ে প্রথমে এটা প্রশ্ন আছে। দেখুন, সরকারের মাধ্যমে গেলে সরকারের কতগুলো সিস্টেম আছে। আপনি যে জায়গাগুলোতে যাচ্ছেন সেখান থেকে প্রতিদিন কিন্তু আপনি আরেকটু করে হাইটে উঠছে না, হাইট বাড়ছে, ওই হাইটের সঙ্গে আপনার শরীরটাকে খাপ খাইয়ে নিতে হয়। সেই জন্য ওইখানটাতে একটা দিন স্টে করিয়ে কোথাও একদিন কোথাও 2 দিন করে করে তাতে নাম্বার অফ ডেজটা বেড়ে যাচ্ছে, কিন্তু আপনি কিন্তু অনেক বেশি কমফোর্ট ফিল করছেন। ঠিক। তো সরকারকে তো এটা চিন্তা করতেই হবে, সরকার তো চিন্তা করতেই লাগবে, কারণ এখানে সরকার একদম পাশাপাশি সরকার মানে প্রফিটের ব্যাপারটা একটু কম থাকে, প্রফিট ওরিয়েন্টেশনটা কম থাকে ওনাদের, সেখানে সিকিউরিটির ব্যাপারটা একদম বেশি। তো সেই জন্য
আমরা আদি কৈলাসে খুব সুন্দর দর্শন হয় এবং অদ্ভুতভাবে ওই যে কৈলাস বাবার দেবাদিদেবের জায়গা, আপনি নেটে সার্চ করলেও পাবেন, এটা একদম ওপেন। পাহাড়টাতে দেখলে পরেই মনে হচ্ছে একটা ত্রিশূল উল্টে আছে ওখানটার মধ্যে, বিশাল একটা বরফ দিয়ে তৈরি ত্রিশূল, সারা জীবন ওটাই এভাবেই আছে। আচ্ছা, ওটা মনে হচ্ছে একদম। হ্যাঁ, একদম এটা আছে, আমার মোবাইলেও আমি ছবিও তুলে এনেছি। তো তার নিচে আছে পার্বতী তাল, এখানে বিশাল বড় একটা সরোবর, তার ওপরে একটা মন্দির, কিন্তু ওখানে কোনো জনবসতি নেই। তো ওখানেও আমরা বিভিন্ন জায়গায় ITBPর জওয়ানরা সারা সমস্ত ইন্ডিয়া সমস্ত জায়গা একদম শেষ দিন যখন পর্যন্ত আমরা যেখানে চীনে ঢুকবো ওইটুকু পর্যন্ত তারা আমাদেরকে প্রচণ্ড সহযোগিতা করেছেন, অস্থায়ী ক্যাম্প তৈরি করেছেন, শিবির তৈরি করে ওখানে চায়ের ব্যবস্থা করেছেন আমাদেরকে পৌঁছে দেওয়া। তো এগুলো আপনি যদি সরকারের মাধ্যমে যান এই সুবিধাগুলো আপনি পাবেন। এবং সবচাইতে বড় কথা, আমরা যখন গেছি তার আগে একটা ব্যাচ যেটা প্রাইভেটে গেছিলো, আপনারা শুনেছেন তো নেপালে যখন নাকি খুব প্রবলেম, মাঝখানে খুব টার্বুলেন্স গেল, পলিটিক্যাল টার্বুলেন্স, তার ঠিক আগ মুহূর্তে প্রচণ্ড একটা বন্যা হয়েছিল। নেপাল আর চীনের যোগাযোগকারী জায়গাটা একটা সেতু ছিল, সেতুটাকে পুরো উড়িয়ে নিয়ে গেছে বন্যায়। আচ্ছা, এবার যারা কৈলাসে গেছিলো ওনারা ফেরার যে টিমগুলো আছে প্রাইভেটে গেছিলো ওনারা ওইখানে কিন্তু আটকে গেছে। এবার আটকে যাওয়ার পর কি হয়েছে, যা হয় ওখানে কাছাকাছি যে এয়ারপোর্ট আছে ওখানে ওনারা যোগাযোগ করলেন, পার হেড 3 লাখ টাকা করে চাইছে, সামান্য সময়ের ফ্লাইট, কোথা থেকে এত টাকা দেবে লোকে? তখন ওনারা কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্টের সঙ্গেই এমবেসিতে যোগাযোগ করলেন। এবার ইন্ডিয়ান এমবেসি, নেপাল এমবেসি এবং চাইনিজ এমবেসি 3টে মিলে যোগাযোগ করে কথাবার্তা বলে বিকল্প রুট দিয়ে ওনাদেরকে বের করিয়ে এনেছেন। আচ্ছা, মানে রাষ্ট্রের তো দায়িত্ব থাকে একটা নাগরিকদের প্রতি, যদিও ওনারা সরকারের মাধ্যমে যাননি, কিন্তু রাষ্ট্র কিন্তু তার দায়িত্ব ঠিক পালন করেছে। তো সেই জন্যই দেখুন, আমি ঘুরপথে যাব কখন যদি আমি গভর্নমেন্টের মাধ্যমে না পাই, আর গভর্নমেন্টের মাধ্যমে গেলে আপনি একদম সবচেয়ে সেফ, সবচেয়ে সিকিউর। তো সেই জন্য আমি সবাইকে বলি যে আগে গভর্নমেন্টের মাধ্যমে যাওয়ার জন্য অ্যাপ্লাই করুন, না হলে তখন বিকল্প দেখা যাবে। তো আমরা এর পরের যাত্রাটা শুনবো, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আশা করি আমাদের মতোই আপনারাও রোমাঞ্চিত হচ্ছেন যে কৈলাস দর্শন বলে কথা। একটু আগে যেটা আমি শুরু করেছিলাম যে কৈলাসে যাব এই ভাবনা মনে এসছে, এবং আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেই পরীক্ষাটা উতরে যাব। যখন সাধারণ মানুষরা দেখে যে আমি উতরে গেছি, তখন ওনারা ভাবেন যে আমার মধ্যখান দিয়েই বা আমার মধ্যে দিয়েই যদি ওনারা সেই দর্শনটুকু করতে পারেন, সেই জন্য শুভেচ্ছা অভিনন্দনের জন্য কিন্তু দাঁড়িয়ে থাকে মানুষ। শুনলেন সব কিছু, আমরা আরও বিস্তারিতভাবে শুনবো। নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা BSc নার্সিং, GNM নার্সিং, ANM নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন
www.neins.ind.in, a unit of Devrok Hospital. ফিরে এলাম বিরতির পর। আমরা ছিলাম কৈলাস দর্শনী। হ্যাঁ, আমি বলবো যে এটা কৈলাস দর্শনী, কারণ প্রসেনজিৎ বাবু যেভাবে কৈলাসকে দর্শন করে এসছেন বা যেভাবে অনুভবগুলি ব্যক্ত করছেন, তাতে যদি চোখ খোলাও থাকে তাহলে আমরা অনুভব করতে পারবো, হৃদয় দিয়ে অনুভব করতে পারবো যে আমরাও কৈলাস দর্শনে প্রসেনজিৎ বাবুর সঙ্গেই ছিলাম। চলুন আরও সঙ্গদান করি আমরা। তাহলে আপনি যে জায়গাটা বললেন, কোন জায়গাটা ছিলাম আমরা? আদি কৈলাস। আদি কৈলাস। তা আদি কৈলাসের পরের আদি কৈলাসের পরের জায়গা হচ্ছে ওখান থেকে আমরা নাভিডাং ফিরলাম। নাভিডাং মূল কৈলাসের দিকে এগোচ্ছেন এবার মূল কৈলাসের দিকে যাচ্ছে, মানে ভারত, তিব্বত, চীন। হ্যাঁ, আমরা নাভিডাং হচ্ছে ভারতবর্ষের শেষ গ্রাম। আচ্ছা। ওখান থেকে 9 কিলোমিটার দূর হচ্ছে গিয়ে আমাদের লিপুলেক পাস। আচ্ছা। এই লিপুলেক পাস আপনারা যত আগে কৈলাস সম্পর্কে যত বই লেখা হয়েছে, ওখানে আপনারা দেখবেন যে ভয়ঙ্কর রকমের দুর্গম। এবং নেপালের যে কালী নদী, নেপালের সঙ্গে ইন্ডিয়ান বর্ডারটা হচ্ছে গিয়ে কালী নদী। নদী যেখান দিয়ে গেছে সেটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। ওই কালী নদী তখন ওইখান দিয়ে যেত, এবং ওইখানে যাওয়ার সময় ঘোড়া থেকে বা এমনি পায়ে হেঁটে গেলেও কিন্তু নিচে পড়ে অনেকের সলিল সমাধি হয়েছে, এবং এটা ভয়ানক রকমের দুর্গম ছিল। তো আমি সেরকম ধারণা নিয়েই গেছি, এখনও দুর্গমতা কমেনি, কারণ কোনো রাস্তা নেই, শুধুই পাথরের ছড়াছড়ি, আর তার মধ্যে এরকম চড়াই উঠতে হয়, প্রচণ্ড চড়াই। তো যাই হোক, আমি ঘোড়ায় গেছিলাম। গাইড ছিল আপনাদের সঙ্গে? আমাদের সঙ্গে গাইড না ঠিক, আমাদের ঘোড়ার যিনি মালিক, ওনারা বলে দিয়েছিলেন আমাদেরকে 5 কেজির ওজনের একটা ব্যাগ যেন সঙ্গে, মানে ম্যাক্সিমাম নিতে পারবে, তার বেশি হাইট হবে না। আর আমাদের জিনিসপত্রগুলো আলাদা করে চলে গেছে ওখানে, চীন গভর্নমেন্টের কাছে চলে গেছে আগেই। এবার ওই ঘোড়া সঙ্গে ছিল। একটা ছোট্ট ঘটনা আমি বলে রাখি, ঘোড়া থাকা মানেই যে আপনি নিরাপদ তা নয়। আমি নামটা বলছি না, মাননীয় একজন এমপি আমাদের ঠিক আগের গ্রুপে, আপনি গুগল ঘাটলেই পাবেন, উনি ঘোড়ায় ঠিক এই জায়গাটাতেই লিপুলেখেই ঘোড়ায় উঠেছিলেন। ঘোড়া থেকে পড়ে ওনার শরীরে কিন্তু 9টা ফ্র্যাকচার হয়ে গেছিল। তো 9টা ফ্র্যাকচার হওয়ার পরে ওনাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ওখান থেকে তুলে আনতে হয়েছে। আমি কাউকে ভয় দেখানোর জন্য বলছি না, কিন্তু মানসিক প্রিপারেশনগুলো থাকা দরকার, কারণ আমরা কিন্তু কাগজপত্র সই করে দিয়েছি ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে। ওখানে যদি গিয়ে আমি মারা যাই তাহলে আমার ফিউনারেল ওখানেই হবে, এবং যদি কোনো ইনজুরি হয় এয়ারলিফটিং থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থা আমাকেই, মানে ওনারা করে দেবেন, কস্ট আমাকে বেয়ার করতে হবে। তো সেই মানসিক প্রিপারেশনগুলো থাকা দরকার। তো যাই হোক, আমাদের কোনো অসুবিধা কারোরই কিছু হয়নি। আমরা লিপুলেক পাস দিয়ে, প্রচণ্ড ঠান্ডা, 9টা 9:30 বাজে, আর এমনিতেও কিন্তু ওদের সঙ্গে আমাদের 2.5 ঘন্টার একটা টাইম ডিফারেন্স আছে। তো মানে আমাদের 7টা মানে ওদের 9:30। তো ওইখানে আমরা যখন পৌঁছলাম তখন কিচ্ছু দেখা যাচ্ছে না, ভয়ানক রকমের কুয়াশা। আপনি জানলে খুশি হবেন, ওই জায়গাটা থেকেই কিন্তু কৈলাস দর্শন হয় যদি ওয়েদারটা ক্লিয়ার থাকে। আচ্ছা, আপনারা যে এইভাবে যাচ্ছেন, এখানে দিনের পরে তো রাত তো হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। ওই রাতটুকু কি করছেন আপনারা? রাতটুকু আমাদের টোটাল রেস্টটা কোথায়? হোটেলে। আমরা ভালো, খুব হ্যাঁ। পথে কি হোটেল আছে? আমি বলছি আপনাকে, আমরা ইন্ডিয়াতে যতদিন ছিলাম সেখানে কৈলাস মানসরোবর ভবন থেকে গাজিয়াবাদের পরে যত কিছু ছিল সবগুলো KMVN, ওখানে যে সংস্থাটা আছে, ওনাদের রেস্ট হাউস, খুব সুন্দর সুন্দর জায়গা রেস্ট হাউস আছে। আচ্ছা। তারপরে যখন আরেকটু রিমোটে ঢুকলাম তখন কিন্তু ITBP যে জওয়ানরা যেখানে থাকে ওখানে সুন্দর থাকার জায়গা আছে। সেটা কি তাবু আছে? অস্থায়ী কোনো সুবিধা? হ্যাঁ, অস্থায়ীও বলা যায়, আবার মানে আপনি ভালো থাকতে পারবেন, এই হলো কথা। খাওয়া দাওয়া সবকিছু একদম সবকিছু কোনো প্রবলেম নেই ওনাদের। এবং আদি কৈলাস ওম পর্বত, আমরা ওম পর্বতের একদম সামনে ছিলাম। আচ্ছা। একদম মানে ঘরে বসে ওম পর্বত দেখা যাচ্ছে, যেখানে একটা ওম হয়ে থাকে ওই জায়গাটা। তো যাই হোক, আমরা লিপুলেক পাস দিয়ে ওখানে উঠলাম। উঠেই তো দেখলাম যে আমাদের জন্য চীন সরকার থেকে দুজন দোভাষী অ্যারেঞ্জ করে রেখেছেন। কারণ চীনে একটা জিনিস পরিষ্কার, সোজাসুজি বলে দেবে, নো হিন্দি নো ইংলিশ, অনলি চাইনিজ। আচ্ছা। এটা ওদের সবার মুখের বুলি। আমাদের এখানে বিদেশি এলে পরে কখন তাদেরকে আমরা সেবা করব সেটা না করতে পারলে আমরা একটু হীনমন্যতায় ভুগি, কিন্তু ওখানে দেখলাম ডাইরেক্ট কথা বলে দেবে। আমাদের তো অতিথি দেবো ভব। একদম সুন্দর বলেছেন আপনি। এবং সেখানেই ভারতবাসীর সঙ্গে অন্যদের তফাৎ, যে ওখানে আমরা দেখেছি, এবং আপনার দিকে তাকাবেও না, নো ইংলিশ নো হিন্দি বলে ব্যাস উল্টো দিকে তাকিয়ে রইল। মানে তুমি যা খুশি করো গিয়ে, ওদের কিছু আসে যায় না। তুমি ওদের অতিথি দেব ভাবে, তোমার দেশে তুমি করো গিয়ে, ওদের কিছু আসে যায় না। আচ্ছা। সবখানে। কিন্তু থাকার ব্যবস্থা অসাধারণ। 5 স্টার হোটেলে ছিলাম,
চাইনিজ বুঝতে পারছেন ওনারা টেকনোলজির দিক দিয়ে অনেক বেশি এগিয়ে গেছেন, তো থাকা নিয়ে কোনো সমস্যা নেই। মানে আকার ইঙ্গিতে বোঝাতে হয়েছে। আমরা কথাই বলি না ওদের সঙ্গে, দোভাষী আছেন, আচ্ছা আচ্ছা, ওনাদের মাধ্যমে কথা হয়েছে। আচ্ছা, এবং দোভাষীরা কিন্তু ভালো হিন্দি বলতে পারেন, চীনের লোকেরা ভালো ভালো, একটা মেয়ে ছিল একটা ছেলে ছিল, তো ওনাদের মাধ্যমে সমস্ত কথাবার্তা হয়। আর ওনাদের কাছে যখন হ্যান্ডওভার হয়েছে তখন ওনারাও কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন যে কী কী করতে হবে। যেমন একটা ছোট্ট জিনিস বলি, ওখানে দোলমালা পাস জায়গাটা হচ্ছে সবচাইতে বেশি দুর্গম জায়গা কৈলাস পরিক্রমার। কৈলাসের 54 কিলোমিটার পরিক্রমা হয় 3 দিনের। তো দোলমালা পাস হচ্ছে সবচাইতে বেশি হাইট, ওখানে অক্সিজেন লেভেল থাকেই না, প্রায় 0। এবং ওখানে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে গৌরীকুণ্ড যে জায়গাটা আমাদের পুরাণ টুরাণ ঘাটলে পাওয়া যায় যে মানুষ রূপে গণেশের মাথাটা ওইখানটাতে পড়েছিল এবং মা পার্বতী আজও ওখানে স্নান করতে আছেন বলে বিশ্বাস লোকের। তো বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, কোনো বিতর্কে আমি যেতে চাই না। তো ওখানে যেতে গেলে সবাই চায় ওই জলটা আনার জন্য। এবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদেরকে আগেই বলে দিয়েছিলেন যে ওইখানে কিন্তু আপনারা নামবেন না, একটু নিচে নামতে হয়, আপনারা যদি নামেন তাহলে কিন্তু উঠতে পারবেন না। তো ওইখানে যারা ঘোড়া নিয়ে যায় ওনাদেরকে সামান্য কিছু টাকা দিলে ওনারা জল নিয়ে আসেন, কিন্তু ওনাদের কিন্তু নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়। জলটা নিয়ে ওঠার সময় নাক মুখ দিয়ে ওদের কিন্তু রক্ত বেরিয়ে যায় প্রেশারে, মানে অক্সিজেন নেই, তবে শ্বাস নেবেন কীভাবে। তো ওখানে আরেকটা জিনিস আছে, আপনি যতই ঘোড়া নিয়ে যান না কেন, দোলমালা পাসের 7 কিলোমিটার জায়গা কিন্তু আপনাকে হেঁটে নামতে হবে, কারণ ঘোড়া খাড়া নামতে গেলে উল্টে যাবে। সুতরাং 7 কিলোমিটার জায়গা আপনাকে হাঁটতেই হবে, এর কোনো বিকল্প নেই। দুর্গমতা আছে, কিন্তু ওই 54 কিলোমিটার যেটা বাইরে দিয়ে যে পরিক্রমাটা হয় সেটা আধ্যাত্মিক দিক দিয়ে সাংঘাতিক রকমের গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমরা চীনে ঢুকে গেলাম। চীন থেকে ওখান থেকে আমরা রওনা দিলাম, আমরা পরদিন যাব মানসরোবর। কিন্তু ওই দিন ছিল যে চীনে যেদিন ঢুকলাম তার পরদিন 15ই আগস্ট। তো এইবার বিভিন্ন কারণে আমরা কিন্তু সেখানে ফ্ল্যাগ হোয়েস্টিং করিনি। ভারতবাসী হয়েও আমরা ওখানে বিদেশের মাটিতে কখন কোনটা থেকে কি টার্ন করে নেয় ঠিক নেই, সেজন্য আমরা কিন্তু সিদ্ধান্ত নিলাম যে না, আমরা না, আমাদের সঙ্গে 2জন লিয়াজন অফিসার ছিলেন। একজন হচ্ছে গিয়ে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অ্যাডিশনাল সেক্রেটারি মিস্টার ওমপ্রকাশজি, আরেকজন ছিলেন ITBPর IG, উনি মনু মহারাজ, খুবই কোঅপারেটিভ, সাংঘাতিক ভালো লোক। তো ওনারা সবাই মিলে ডিসিশন নিলেন যে ওখানে আমরা ফ্ল্যাগ হোয়েস্টিং করবো না, কোথা থেকে কী হয়ে যায় দরকার নেই, বাবা যেটার জন্য গেছি আমরা সেটা সেরে আসি। যাই হোক, তারপর দিন আমরা মানসরোবরের সামনে গেলাম, প্রায় ধরুন 4 ঘন্টার মতো জার্নি ওখান থেকে। তো ওখানে যখন আমরা ঢুকলাম মানসরোবরে যখন গেলাম, তখন সবাই বলেন যে বাবা ধ্যানস্থ, মানে বাবা মেঘের আড়ালে আছেন। আচ্ছা, এই মানসরোবর আর মানস সরোবর কি একই? দেখুন, আপনি বই ঘাটলে পরে আপনি মানসরোবর কথাটাই পাবেন। আচ্ছা, আর আমরা এটাকে অপভ্রংশ বলুন বা যেটাই বলুন, এটা মানস সরোবর আমরা বানিয়ে নিয়েছি। আচ্ছা, কারণ কি, ব্রহ্মার মানস থেকে ওটা সৃষ্টি হয়েছে। আচ্ছা, ওই জন্য আমরা মানুষ, হ্যাঁ, ওই জন্য মানসরোবর মানস সরোবর যেটাই বলুন, ওই একই ব্যাপারটা, একই। আচ্ছা আচ্ছা। তো ওখানে প্রথম দর্শন কিন্তু কৈলাসের দর্শন পাওয়া যায় ওই মানসরোবর থেকেই। তাকালে উল্টো দিকে দেখা যায়, একটু ছোট দেখা যায়, কিন্তু মাঝখানটাতে আপনি ছবিতে দেখলে দেখবেন একদম মানুষের মেরুদণ্ডের মতো একটা মাঝখান দিয়ে ভাগ করা আছে, ওইটা ওখান থেকে প্রথম দর্শন হয়। এবং আমি দেখছি প্রথম দর্শনের পর, আমি আমার কথা বলছি না, হাও মাও করে লোকে কাঁদছে, কারণ সবার মধ্যে একটা বিশ্বাস কাজ করে। আমরা যেটা বলি না যে ছোটোবেলা থেকে যে কৈলাস হচ্ছে গিয়ে দেবাদেবের আলয়, আপনিও বললেন, আমরা যারা ওইখানে গেছি এই বিশ্বাস নিয়ে গেছি, এটা আলয় না, ওটাই মহাদেব, ঠিক এই বিশ্বাস নিয়ে আমরা গেছি। এবং আমি দেখেছি কৈলাস মানেই মহাদেব। হাও মাও করে লোকে কাঁদছে, চিৎকার করে কাঁদছে। ওই আবেগ পৃথিবীর কোনো কিছু দিয়ে বোঝানো যায় না। এখন ওই যে বললাম, বিজ্ঞান যেখানে শেষ হয় সেখান থেকে আধ্যাত্মিকতা শুরু হয়। বিশ্বাস এক জায়গায় মানুষের, বাকি সব কিছু তর্ক অনেক কিছুই করা যেতে পারে, কিন্তু সম্পূর্ণভাবে বিশ্বাস যার যার বিশ্বাস তার কাছে। তো সেখান থেকে ওই দিন দেখলাম। এবার সবচেয়ে মজার জিনিস হচ্ছে, রাস্তার এই সাইডে মানসরোবর ডান দিকে, বাঁ দিকে হচ্ছে রাক্ষসতাল হচ্ছে রাবণের তপস্থলী। এবং অদ্ভুতভাবে আজও বিজ্ঞানের কোনো ব্যাখ্যা পায় না, রাক্ষসতালের জলটা নোনতা, মানসরোবরের জল মিষ্টি। এবং আমাদেরকে বলে দিয়েছে, গভর্নমেন্ট থেকেও বলে দিয়েছিল যে ওই রাক্ষসতালের জলটা যেন আমরা মুখে না দিই, এবং নামতেও নিষেধ করা থাকে, আমাদেরকে বলে দিয়েছে নামবেন না ওখানে। তো আমরা গেছি, ঘুরেছি টুরিস্টের মধ্যে ছবি তুলে আমরা মানসরোবরে চলে এসেছি। তো ওখান থেকে মানসরোবর থেকে আমরা এবার চলে গেলাম দারচেন থেকে আমার ওখান থেকে 7 কিলোমিটার দূর হয় জমদুয়ার বলে জায়গাটা। আমাদের বিশ্বাস যেটা, এই জমদুয়ারে আমাদের
পৃথিবীর যত পাপ করে এসছে এতদিনের সমস্ত পাপটা এখান দিয়ে, যেখান থেকে পরিক্রমাটা শুরু হয় জমজলের ভেতর দিয়ে গেলেই একটা ছোট্ট একটা মন্দিরের মতো আছে, ওইটার ভেতর দিয়ে গেলেই কোনো জুতো টুতো খুলতে হয় না। ওখানে প্রচুর পরিমাণে ফটো পড়ে আছে পূর্বপুরুষদের, ওখানে পাপ মুক্ত। হ্যাঁ ওইখানে গেলেন মানে আপনার পাপটা পেছনে ফেলে এলাম, দিয়ে এলাম। এখন এটা মানে অনেক রকম হতে পারে, আপনি নতুন করে পাপ করার জন্য তৈরি হচ্ছে সেটাও হতে পারে, যে যেভাবে দেখে। যাই হোক, তো ওইখান থেকে কিন্তু ডান দিকে কৈলাসকে রেখে আমাদের কৈলাস পরিক্রমা শুরু হলো। এবার প্রথম দিন 12 কিলোমিটার হাঁটতে হয়। তো যেতে 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 কেউ ঘোড়ায় গেছে, কেউ দেখেছে রাস্তায় শুয়ে পড়েছেন আর পারছেন না, একে অক্সিজেন লেভেল কম, তার মধ্যে 12 কিলোমিটার হাঁটা তো আমাদের নর্মাল অভ্যাস নয়। তো গেছে সবাই, রাস্তা তো একটাই, হারিয়ে যাওয়ার ভয়টুকু নেই, এটাই সুবিধে। তো আমরা মোটামুটি তার মধ্যে ঘোড়াগুলো মানে যেহেতু আমরা গভর্নমেন্টের মাধ্যমে গেছি, আমাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আগে থেকেই থাকে, তারপরে একটু বিশৃঙ্খলা হয়। তো যাই হোক, সব শেষে আমরা যখন আমি রওনা দিয়েছিলাম, মনে আছে আমাদের ঘড়িতে 12:15 নাগাদ আমরা রওনা হয়েছি। আমি গিয়ে যখন দেরাফুক পৌঁছেছি, দেরাফুকে পৌঁছতে তখন প্রায় 5টা বাজে, মানে 5 ঘন্টা 5.5 ঘন্টা। এবং তার মধ্যে কৈলাসের কিছু দর্শন, এগুলো জীবনে কোনোদিন ভুলতে পারবো না। এত অসাধারণ দর্শন হয় কৈলাসের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। ওই কৈলাস পর্বতে যখন মানে কাছাকাছি পৌঁছে গেলেন, আমরা যেটা সার্চ করে পেয়েছিলাম, যেখানে ডমরুর ধ্বনি আর এই ওঙ্কার ধ্বনির একটা পাওয়া যায়, এরকম কি কিছু? দেখুন, ব্যাপারটা হচ্ছে গিয়ে, না আমি সেরকম কিছু পাইনি। আচ্ছা, দেরাফুক থেকে সবচাইতে ভালো দর্শন হয় কৈলাসের, সবচাইতে ভালো দর্শন দেরাফুক থেকে হয়। তো সেখানেও নির্দিষ্ট একটা জায়গার পর কিন্তু যেতে দেয় না, ওরা আটকে দেয়, মানে চীন গভর্নমেন্ট থেকে আটকে দেয়। আর যেটা আমরা বলি যে চরণ স্পর্শ ছুঁতে পারা যায় কি না, সেটা 2019 সালে 5 জন মারা গেছিলেন চরণ স্পর্শ করতে গিয়ে। তারপর থেকে চীন গভর্নমেন্ট এগুলো বন্ধ করে দিয়েছে। এবার যদি কারোর কপালে থাকে, সে যায়, কীভাবে যায় না যায় সেটা অন্য ব্যাখ্যা। আর আরেকটা জিনিস বলি, কৈলাস কিন্তু শুধু আমাদের হিন্দু ধর্মের পূর্ণ জায়গা সেরকম নয়, কিন্তু আরও 3টা ধর্ম আছে। একটা হচ্ছে বন ধর্ম, জৈন ধর্ম আর তিব্বতীদের জন্য আছে। এনারাও কিন্তু খুব মানেন, এবং ওনাদেরকে আমি দেখেছি, আমরা হেঁটে পরিক্রমা করেছি, ঘোড়ায় পরিক্রমা করেছি, আর ওনারা কিন্তু খুব সম্ভবত ঋষভনাথ, হ্যাঁ এরকম একজন ছিলেন তীর্থঙ্কর, একদম, উনি বোধহয় প্রথম কৈলাস একদম 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 একদম। আর আমি কিন্তু দেখেছি দণ্ডবোধ পরিক্রমা করছেন, সেই ছোট্ট বাচ্চা থেকে 90 বছরের বৃদ্ধ বা বৃদ্ধা দণ্ডবোধ পরিক্রমা আমরা করে, ঘড়ি যেদিকে ঘুরে সেদিকে, আর ওনারা করেন উল্টো দিকে, তো শুয়ে শুয়ে পুরো রাস্তা পরিক্রমা করছেন। এবার ছোট্ট একটা ইনফরমেশান আমি দিয়ে রাখি, কৈলাসের পরিক্রমা দুটো হয়, একটা হচ্ছে গিয়ে আউটার কোরা 54 কিলোমিটার যেটা, এবং সেই 54 কিলোমিটার যদি আপনি 13 বার করতে পারেন, তাহলে আপনার ইনার কোরা করার যোগ্যতা জন্মায়, আপনার ভেতর থেকে সম্পূর্ণভাবে পাপ মুক্ত হয়ে গেছেন। ইনার কোরা মানে আপনি কৈলাসের ভেতর ঢুকে যাবেন। আপনি ওই ইউটিউব খুলে দেখবেন জ্ঞানগঞ্জ চানগঞ্জ নিয়ে অনেক কিছু থাকে, ওসব কিছু নয় ব্যাপারটা, সে অন্য স্তরের ব্যাপার, এগুলো নিয়ে আমি আলোচনায় যাব না। তো ওখানে কৈলাসটা মানে বেসটার চারপাশ দিয়ে যাওয়া যায়, এবং যাওয়ার পথে অনেক কিছু এক্সট্রা দর্শন হয়, কিন্তু কথা হচ্ছে যে সেটা এখন বন্ধ আছে, চীন গভর্নমেন্ট থেকে বন্ধ। কিন্তু 13 বার যদি কেউ পরিক্রমা করতে পারে তাহলেই ওটা করতে পারবে ইনার করা। এই যে বছরটা 2026, সবার জানার জন্য বলছি কথাটা, হ্যাঁ 2026 যে সালটা আছে সেটা হচ্ছে গিয়ে তিব্বতীদের সানিয়ার, 12 বছর পর একটা সানিয়ার আসে। আর 60 বছর 60 ইয়ার্সে একবার কৈলাসে কুম্ভ হয়, সেই সালটা কিন্তু 2026। আচ্ছা, তো এই কৈলাসে কুম্ভের বছরে যদি কেউ একবার আউটার পরিক্রমা করে, তাহলে কিন্তু তার 13 বার পরিক্রমার সমান হয়ে যায়। মানে অন্যান্য সময় 13 বার পরিক্রমা করলে একবার ইনার করা যায়, আর এই বছরে যারা যাবেন তারা যদি একবার পরিক্রমা করেন আউটার করা, তাহলে কিন্তু তাদের ইনার করার যোগ্যতা জন্মে গেল। সুতরাং এই বছরটা একটা সাংঘাতিক রকম গুরুত্বপূর্ণ বছর, কারণ হচ্ছে যে আমরা এই প্রজন্মে যারা আছি তারা আবার 60 বছর পাবো না, এমনকি আমাদের পরের প্রজন্মে যারা আছে তারাও কিন্তু আবার 60 বছর পাবে না। সুতরাং এই বছর হয়তো বা প্রচুর ভিড় হবে, এবং যা শুনতে পাচ্ছি ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে এবার লোক সংখ্যাটা বাড়ানো হবে, প্লাস কয়েকটা রুট আরও এক্সট্রা করা হচ্ছে। তো সেজন্য সবাইকে বলবো, ইটস নাও অর নেভার। ঠিক, যেতে হলে এবারে যাওয়াটার একটা আলাদা আধ্যাত্মিক তাৎপর্য আছে। তো সেজন্য এই বছরে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করব। আর প্রাইভেটে যে গ্রুপগুলো আছে আপনারা নেট সার্চ করে নেবেন, দেখে নেবেন, আমি কারোর অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই না, কিন্তু প্রাইভেটের গ্রুপগুলোর মাধ্যমে আপনারা যেতে গেলে আপনারা একটা হচ্ছে গিয়ে যেমন লখনৌ টু লখনৌ একটা রুট আছে, আর একটা হয় নেপাল থেকে আপনি যেতে পারেন। তো সেখানে কস্টগুলো প্রায় কাছাকাছি থাকে, ইন্ডিয়া গভর্নমেন্টের কাছাকাছি কস্ট থাকে, কিন্তু একটা জিনিস একটু খেয়াল রাখবেন যে ইন্ডিয়া গভর্নমেন্ট 24 দিনে যে কস্ট নিচ্ছেন, ওনারা কিন্তু 13 দিনে সেই বা 12 দিনে সেই কস্টটা নিচ্ছেন। ঠিক,
পাশাপাশি যে সিকিউরিটিটাও একটা ম্যাটার করে। সিকিউরিটি সবচেয়ে আগে ওই জিনিসটা সিকিউরিটিটাই কাজ করে, কারণ গভর্নমেন্টের মাধ্যমে গেলে তো সবচেয়ে বেশি ঠিক। ওই জিনিসটাই দেখতে হয়, ফ্যাসিলিটিগুলো গভর্নমেন্টের মাধ্যমে অনেক বেশি। আমাদের এই কৈলাস নিয়ে আলোচনাটা এটা কোনোভাবেই একটি পর্বে বা একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি শেষ করতে পারবো না, কিন্তু আমরা যেহেতু সময়ের সাথে একটা সীমাবদ্ধতায় থাকি, তো সেইখানে আমরা আর একটু অল্প সময় আছে, কিন্তু এই অল্প সময়ে খুব গুরুত্বপূর্ণ একটি কথা আমি আপনাদের বলতে চাই। প্রসেনজিৎ চক্রবর্তী মহাশয় যে এই মোটামুটি 1 ঘন্টা যাবৎ যে বিস্তারিতভাবে তার এই তীর্থযাত্রাটি বললেন, তার কথা যে বললেন, সেটি তিনি একটা বড় কাজ করেছেন, অনেক বড় কাজ, সেটির মহান কাজ বলতে পারেন। ওনার একটা দায়বদ্ধতা, ওই বরাবরই একটি দায়বদ্ধ মানুষ, তো সেই দায়বদ্ধতা থেকে উনি গোটা বিষয়টি একটি বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেছেন। সেই বইটি কৈলাসের ডাকে কৈলাসের পথে। এবার কলকাতা বইমেলাতে কিন্তু এই বইটি খুব সাড়া জাগিয়েছে এবং পরিচিত অপরিচিত অনেক মানুষ এসে এই বইটি সংগ্রহ করেছেন। এই বইটি যদি আমার আপনার কাছে থাকে, তাহলে কৈলাস দর্শনে যারা ইচ্ছুক তাদের জন্য কিন্তু খুব সহজ হয়ে যাবে এই তীর্থযাত্রাটুকু, কারণ এখানে রুট ম্যাপ থেকে শুরু করে টোটাল কস্ট থেকে শুরু করে প্রতিদিনের অভিজ্ঞতা, প্রতি মুহূর্তের অভিজ্ঞতা, কোথা থেকে কোথায় পার হচ্ছে, কতদূর গেলেন, কতদূর এলেন, কারা কারা সহযোগিতা করলো, কারা কারা সঙ্গদান করলো, কিভাবে পৌঁছলেন, কিভাবে সেই ঐশ্বরিক অনুভবে কাছাকাছি গিয়ে পৌঁছতে পারলেন, গোটা বিষয়টি কিন্তু এই বইটির মধ্যে লিপিবদ্ধ আছে। আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। আপনাদের যদি এই বইটি প্রয়োজন হয়, কৈলাসের ডাকে কৈলাসের পথে, সেই বইটি আপনারা একেবি টিভির মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারেন, বা সরাসরি প্রসেনজিৎ বাবুর কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। সেই বিষয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমি শুধু একটু জানবো যে এই বইটি করার বিষয়ে আপনাকে কারা হেল্প করেছে? দেখুন, বই লিখবো বা লেখক হব সেই ভাবনা চিন্তা কোনোদিনই মাথায় ছিল না, কিন্তু অনেক বড় কাজ করেছেন আমাদের জন্য। জানি না সেটা বাবার আশীর্বাদ হয়তো বা। তো আসলে আমি যখন ওখান থেকে ফিরলাম, তখন আমি অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলাম, তখন ওনারা প্রচণ্ডভাবে বলছেন আমাকে, আপনি লিখুন, যেভাবে হোক লিখুন। আচ্ছা। তো আমি লেখার মতো কোনো সরঞ্জাম ওখান থেকে, কারণ বললাম তো বই লেখার জন্য আমি ভাবিনি কখনো, তো আমি কোনো কিছু ম্যাটেরিয়ালস আমি জোগাড় করে আনিনি। এবার যখন সবাই মিলে ধরলো আমাকে প্রচণ্ডভাবে, আপনি লিখুন লিখুন, কারণ কৈলাস হয়তো এমনই সবচেয়ে ভালো লেগেছে। অনেক বয়স্ক মানুষ আমাকে ফোন করে বলছেন, বাবা হয়তো জীবনে আমি কোনোদিন যেতে পারবো না, তোমার চোখ দিয়ে যদি একটু দেখতে পারি। তখন আমি প্রথম লেখা শুরু করলাম, এবং লিখতে বসে আমি হোয়াটসঅ্যাপে লিখতাম, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যেভাবে আমরা লিখি বাংলা টাইপ করে, সেটা লিখতাম। এবং লিখতে বসার আগে আমি প্রতিদিন ভাবতাম, এই তো 5-7 মিনিটে লেখা শেষ হয়ে যাবে, কী লিখবো আমি এটার মধ্যে। কিন্তু ভগবানের আশীর্বাদ বলুন, যেটাই বলুন, অনেকদিন এমন হয়েছে 5 ঘন্টা 6 ঘন্টা এক নাগাড়ায় আমি লিখে গেছি। মেরুদণ্ড যন্ত্রণা শুরু হয়েছে, চোখ দিয়ে জল পড়ছে, আমি লিখে যাচ্ছে সমানে। এবং তার মাঝখানে লোকেদের ফোন আসা শুরু হতো যে দাদা আজকে দেবেন না, পোস্ট করবেন না, এটা ক্রেজ হয়ে গেছে তখন একটা। তখন প্রায় 27টা এপিসোড আমি সবটা লেখা শেষ করেছিলাম আর কি। তো যাই হোক, হয়ে গেছে কারণ না কারণ। তারপর বইয়ের জন্য লিখিনি, একটা গ্রুপের মধ্যে লেখার জন্য লিখেছিলাম। তারপরে ওনারাই বললেন, দাদা চমৎকার লেখা হয়েছে এবং অনেক বেশি ইনফরমেটিভ, এবং এটাকে পৌঁছানোর জন্য শুধু একটা গ্রুপের অল্প কিছু মানুষের জন্য নয়, আপনি সবার জন্য একটা বই হিসেবে বের করুন। তো বই কীভাবে বের করে সেও আমি জানি না, ওনারাই সবাই দায়িত্ব নিয়ে, এবং অদ্ভুতভাবে প্রকাশক সংস্থা থেকে আমার সঙ্গে যোগাযোগ করলেন, যেখানে প্রকাশক সংস্থার পেছনে লোকের যোগাযোগ, ওনারা যোগাযোগ করলেন। এবং সত্যি কথা যেটা, অনুপমা প্রকাশনী সৌম্যা ম্যাডাম সাংঘাতিক হেল্প করেছেন আমাকে, এবং খুব অল্প সময়ের মধ্যে উনি বলেছেন আপনার বইটা কবে বের করলে সুবিধা হয়। তো তখন উনি খুব সুন্দর, একটা সুন্দর সাইজের, মানে আমার মনে হচ্ছে যে এটাকে আমরা বহন করেও নিয়ে যেতে পারবো আমাদের তীর্থযাত্রা, বা সঙ্গে ব্যাগের মধ্যেও এমন একটা সাইজ পেলাম বা দেখতে পাচ্ছি বইটা, যেটা আমরা খুব সহজেই সঙ্গে রাখতে পারবো। ঠিক না? ঠিক 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 আমরা যিনি প্রকাশনায় ছিলেন, প্রকাশনার নামটা যে বললেন, অনুপমা প্রকাশনী। অনুপমা প্রকাশনী, আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদের এই ত্রিপুরার একজন মানুষ যিনি ইচ্ছা পোষণ করেছিলেন কৈলাস যাত্রার বা কৈলাস দর্শনের, সেই দর্শন বা সেই যাত্রার বিস্তারিতভাবে আপনার সহযোগিতায় যেভাবে সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষের কাছে বই আকারে বের করে দিলেন, তার জন্য ত্রিপুরাবাসীর তরফ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনি যে বহুমূল্য সময় দান করে একেবি টিভির মধ্য দিয়ে যে আমাদের দর্শক বন্ধুদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরলেন, যতটুকুই তুলে ধরলাম, আশা করি সবাই এই দর্শনে
এগিয়ে যাবেন, এগিয়ে আসবেন। এই বিষয়ে প্রসেনজিৎবাবু কিন্তু প্রথমেই বলেছে যে যে বিষয়ে জানতে চান এই দর্শনের বিষয়ে, কৈলাস দর্শনের বিষয়ে, সেই রকম সহযোগিতা কিন্তু উনি করতে প্রস্তুত আছেন। বইয়ে তো পাবেনই, এছাড়াও যদি সরাসরি আপনারা যোগাযোগ করেন তাতেও আপনারা পেয়ে যাবেন। আজকে একেবি টকের এমন একটি বিষয় নিয়ে কথা বলতে পেরে সত্যিই আমি খুব গর্বিত, এবং একেবি টিভি পরিবারও গর্বিত যে প্রসেনজিৎ চক্রবর্তী মহাশয়, যিনি তার কৈলাস দর্শনের বিবরণটুকু আপনাদের কাছে পৌঁছাতে সহযোগিতা করলো। আপনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার প্রতি। যেতে যেতে শুধু কৈলাস দর্শনের আধ্যাত্মিকতা নিয়ে দুটি কথা যদি আপনি একটু বলে আমরা বিদায় নেব আজকের অনুষ্ঠান থেকে। আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে বিজ্ঞান যেখানে শেষ হয় সেখান থেকে আধ্যাত্মিকতা শুরু হয়। তো সেখান থেকে বলবো একটাই কথা, যে শব্দে বাঁধার মতো কোনো উপায় ওই জিনিসটাকে নেই, ওই অনুভূতিকে শব্দে বাঁধার মতো কোনো শব্দ আমার কাছে নেই। আমি জানি না সেই রবি ঠাকুর বা শরৎচন্দ্র ওনারা পারতেন কি না, কিন্তু না, আমি কিছু বলবো না। আমি শুধু একটা কথাই বলবো, কৈলাস যান। কৈলাসকে অনুভব করতে হলে আপনাকে কৈলাস যেতে হবে। আপনি গিয়ে আসুন, তারপর দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন কৈলাস কী জিনিস। সেজন্য শব্দে আমি বাঁধতে চাই না, কৈলাসকে শব্দে বাঁধা যায় না। সেজন্যই আমি বলবো আপনারা দয়া করে যান। আর যে কোনো ব্যাপারে যে কোনো রকম সহযোগিতার জন্য আমার দুটো ফোন নাম্বার আমি একটু বলে দিচ্ছি, যদি আপনাদের অনুমতি থাকে। হ্যাঁ, নিশ্চয়ই বলে দিন। আমার দুটো ফোন নাম্বার 9436138489, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তাছাড়া আরেকটা নাম্বার আছে 9774723940। এই দুটো নাম্বারে আমাকে আপনারা বিশেষ করে সন্ধ্যা 7টার পর থেকে বা 6:30 7টা থেকে আপনি সন্ধ্যার পরে কথা বললে আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারবো, এবং বিনা দ্বিধায় ফোন করবেন। আমি যদি কোনো কারণে ফোনটা ধরতে না পারি আমি কল ব্যাক করে নেব আপনাদেরকে। আশা রাখবো আগরতলা থেকে আগামী বছরে আরও প্রচুর লোক যাবেন। এবং সরকারের কাছে আমার একটা আবেদন থাকবে সব শেষ করার আগে, নিশ্চয়ই, যে ভারতবর্ষের 10টি রাজ্য কিন্তু যারা কৈলাস যান ওনাদের জন্য সাবসিডি দেন, এবং সেই সাবসিডিটার পরিমাণটা কিন্তু 1 লাখ টাকাও আছে। যোগীজি সরকার কিন্তু, উত্তরপ্রদেশ সরকার কিন্তু 1 লাখ টাকাও সাবসিডি দেন। মানে টোটাল যদি আপনার 2.5 লাখ টাকা খরচা হয়, 1 লাখ টাকা আপনি পেয়ে যাচ্ছেন। ত্রিপুরাতে কিন্তু সেই ব্যাপারটা নেই। সেজন্য আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে অনুরোধ জানাতে চাইব যে অল্প করে হলেও শুরু করুন। আমরা ছোট্ট রাজ্য, এবং আমরা সরকারের কাছ থেকে এটা আশা করি, বর্তমান যে সরকার আছেন ওনাদের কাছ থেকে আমরা আশা করি যে ওনারা কৈলাস যাত্রীদের জন্য সামান্য হলেও সাবসিডির ব্যবস্থা করবেন। তাতে আরও বেশি করে মানুষ আমাদের এই পিছিয়ে পড়া রাজ্য বা নর্থ ইস্ট একটা যেটা আমরা বলি, সেখান থেকে আরও বেশি মানুষ ওইখানে যেতে পারবে। তো সরকারের কাছে আমার এই আবেদন রইল। নিশ্চয়ই আমরা আশা করি বর্তমান সরকার এই বিষয়ে গুরুত্ব দিয়ে বিচার করবেন এবং ভেবে দেখবেন। আসলে কৈলাস দর্শন কোনো পর্বত দর্শন নয়, সেটা প্রথম দিকেই শুরু করেছিলাম। কৈলাস দর্শন মানে, কৈলাস মানেই হচ্ছে দেবাদিদেব মহাদেব দর্শন। এই ঈশ্বর দর্শনে যা যা করণীয়, যেভাবে ইচ্ছাকে আপনারা পোষণ করতে পারেন সেইভাবে ইচ্ছা পোষণ করে আপনারাও কৈলাস দর্শনে আগ্রহী হন। কারণ এটা শুধু আপনাকে তৃপ্তি দেবে না, এটা আপনার মন, হৃদয়, মস্তিষ্ক সবকে ছাপিয়ে দিয়ে আপনাকে সেই আধ্যাত্মিক করে তুলবে, যা আপনার জীবনে অতি গুরুত্বপূর্ণ প্রতিটা মুহূর্তে এগিয়ে যাওয়ার পথে। সবাই ভালো থাকবেন। আগামী দিনে এরকম একটি একেবি টক শো নিয়ে আপনাদের সামনে হাজির থাকব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।